আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের যারা ওয়াজ করে ওরাও কিন্তু বোম্বাই মিউজিক ইন্ডাস্ট্রিটাকে কনজিউম করে। আপনি দেখবেন যে যারা গান গায়, যে রফিকুল্লাহ আফসারি, আজহারি, তারেক মনোয়ার, এগুলা সবাই বোম্বাই গান গেয়ে ওয়াজ করে। আর যে গান গাইতে পারে না, আমির হামজা, ও বোম্বাই মেয়েদের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, ভারতের দক্ষিণাঞ্চলের অভিনেত্রীদের দিকে তাকিয়ে থাকে। রাশ্মিকা মান্দানা। ভারতীয় ভিসা সেন্টারগুলোতে আজকে ভারতীয় ভিসা প্রার্থীদের যে লাইন আমরা দেখলাম, বাংলাদেশের 53 বছরের অস্তিত্বে আর কখনো ভিসা প্রার্থীদের এত বড় লাইন আর কোনো দূতাবাসের বাইরে দেখা যায় নাই। মানুষের এই দীর্ঘ লাইন দেখে কিন্তু স্বাধীনতা বিরোধী 71-এর পরাজিত শক্তির পিত্তি জ্বলে যাচ্ছে। তারা চায় এই লাইন সংকুচিত হোক। আমি নিজেও কিন্তু একটা দেশের ভিসা অফিসের বাইরে এত লম্বা লাইন হবে এটাকে পছন্দ করি না। আমিও চাই এই লাইনটা সংকুচিত হোক। আমি এই লেকচারে আলোচনা করব কিভাবে এই লাইনটাকে ছোট করা যেত, কিভাবে এই লাইনটা সংকুচিত করা যেত। আপনারা যারা করোনাকালীন ভারতীয় ভিসা সেন্টারে একদল উন্মত্ত মানুষের মিছিল দেখেছেন, তারা নিশ্চয়ই এটা বুঝতে পারেন যে এই ভিসা প্রার্থীগুলো ভারতকে ঘৃণা করে, যেমন তেমন তারা মনে করে যে ভারতে যাওয়া তাদের অধিকার। আর স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা কি প্রচার করে, এবং যেটা সত্য, যে ভারত আমাদের দেশ থেকে যারা যায় তারা সেখানে অর্থকড়ি খরচ করে, এটা ভারতের জন্য অনেক লাভের একটা বাণিজ্য। সহি কথা, এখানে কিন্তু কোনো ভুল নাই। ভারতের অর্থনীতিতে এটা বড় একটা অঙ্ক যোগ করে। বাংলাদেশিরা যে যায়, কত বিলিয়ন, 2 বিলিয়ন 3 বিলিয়ন নাকি খরচ করে, লক্ষ লক্ষ বাংলাদেশি প্রতি বছর ভারতে ভ্রমণ করতে যায়। কিন্তু কারা যায়, কেন যায়, কিভাবে এটা ঠেকানো যেত বা শোভনীয় পর্যায়ে আনা যেত? এখন যেই হারে পঙ্গপালের মতো ভিসা প্রার্থী হয়েছে মানুষ, এটা নিশ্চয় ভারতীয়দেরও খুশি করতে পারে। তারা এটার উপর ভিত্তি করে বাংলাদেশের বাস্তব চেহারা বুঝে নিতে পারে, অর্থাৎ তারা ভুল চেহারাটাকে আসল চেহারা বলে নিজেদের আত্মতুষ্টিতে ভুগতে পারে, যেটা আমরা অতীতে দেখেছি। ভারতে বাংলাদেশের মানুষ যায় একেবারে বেসিক প্রয়োজনে, এর বাইরে কেউ ভারতে যেতে চায় না। চিকিৎসা সেবা নেয়া, এটা তো মানুষের খুবই বেসিক একটা নিড। দেখেন, আমরা কি কখনো টার্গেট করেছি যে আমাদের মানুষ আমাদের দেশে চিকিৎসা নিবে? আমরা কি, এটা তো অন্তত আমরা পারতাম। আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে যদি আমরা ভালো করতে পারতাম। আমাদের কিছু কিছু হাসপাতাল হয়েছে, এগুলো তো অনেক অনেক পয়সা নেয়। এভার কেয়ার, ইউনাইটেড, আপনি যান ওখানে, সেখানে তো বাংলাদেশি রুগীদের ওরা সেবা করে কুল পাচ্ছে না। এইরকম আপনার আরো 200 হসপিটাল দরকার বাংলাদেশে, সেগুলো তো নাই। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় যেই ধরনের বাস্তবতা বিদ্যমান, সেটা সমাধান করে অন্তত চিকিৎসার জন্য মানুষ অন্তত কম যাবে। নিজ দেশে চিকিৎসা পেলে কে বিদেশে যায়? ইউনুসের ডাকাতগুলোর দেখলাম এক একটা 40 লাখ 50 লাখ করে বছরে, 80 লাখ 82 লাখ করে চিকিৎসা খরচ তারা গ্রহণ করেছে। কোথায় গিয়ে ওরা চিকিৎসা করেছে? আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা করতে হবে ঠিক মতো। সেটা করতে হলে আসলে অন্তত প্রথমত চিকিৎসা সেবা যারা দেন তাদের অবশ্য অনেক ধরনের মানুষ আছেন সেখানে, অনেক ভালো মন্দ, কিন্তু মোটা দাগে পুরো জিনিসটা হলো জনসেবার থেকেও ব্যবসার কৌশলের উপর প্রতিষ্ঠিত। নিশ্চিতভাবে ভারতে গিয়ে তারা সহজে চিকিৎসা পায়, কম খরচে চিকিৎসা পায়, এমনকি উন্নততর চিকিৎসা পায়, যেটা বাংলাদেশে পায় না। আমরা কি সেই জিনিসটা ঠিক করতে পেরেছি? পারিনি। চিকিৎসা ব্যবস্থা উন্নত করেন, চিকিৎসার জন্য ভারতে কম যাবে। আর বাকি যারা যায় সেটা কিভাবে ঠেকাবেন?
তারা যায় ভারতে আনন্দ করার জন্য, ভারতে বেড়ানোর জন্য। একটা জিনিস হলো, তো অনেক মানুষের একটা চাহিদা আছে, যাদের অর্থকড়ি অনেক বেশি, তারা তো শুধু ভারত নয়, চীনেও ভ্রমণে যায়, থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুরে যায়, ইউরোপ, আমেরিকা সব জায়গায় যায়। তারা ভারত ভ্রমণে যাবে, পৃথিবীর সব দেশ দেখতে হবে, এইরকম একটা সংকল্প অনেক মানুষের আছে না, তারা ভারত যাবে, সেটা ঠেকানো যাবে না। তারা যত টাকাই লাগুক ভারতে যাবে। আর বাকি অংশ কারা? তাদেরও তো একটা একটা কিছু দেখার স্বপ্ন আছে, বিদেশ দেখার। বিদেশ দেখতে হলে সবচেয়ে কম খরচে তারা ভারত দেখতে পারে, সেজন্য তারা ভারতে যায়। এদেরকে আপনি ভারত যাওয়া ঠেকাতে পারবেন? পারবেন। এদের অর্থনীতির উন্নতি করে দেন, এরা অন্য দেশে যাবে। কিন্তু সার্বিকভাবে যারা পর্যটনের জন্য বিদেশে যায়, বারবার যায়, ঘন ঘন যায়, তাদের একবার যাওয়া, একবার ভারত, কেউ তো বছরে 5 বার যায়, 3 বার যায়, সেটা তো ঠেকানো যায়। সেটা ঠেকাতে হলে নিজ দেশে যেটা ভারতে গিয়ে তারা উপভোগ করতে পারে, নিজ দেশে সেটা উপভোগ করার ব্যবস্থা করে দিতে হবে। আমরা যে কালেমা আর পতাকা নিয়ে ঢাকা শহরকে সয়লাব করে দিতে দেখলাম, তারপরে বাংলাদেশে আর কি হবে? এই শ্রেণীটা কারণে আমাদের পর্যটন শিল্পটা থেমে আছে না? আপনি যদি এই মৌলবাদী শ্রেণীটাকে বাংলাদেশ থেকে ভ্যানিশ করে দিতে পারেন, দেখবেন বাংলাদেশে অনেক কিছু তৈরি হচ্ছে। বাংলাদেশে গান তৈরি হচ্ছে, নাটক তৈরি হচ্ছে, শিল্প তৈরি হচ্ছে। যেসব আমাদের পর্যটন এলাকাগুলি আছে, সেগুলিতে মানুষ ভারতে গেলে যে যে ধরনের পর্যটনের সুবিধা পায়, সেগুলি পাবে। ফলে অনেক মানুষ কিন্তু একবার ভারত গেলে দ্বিতীয়বার সে দেশে থাকবে। এখন তো বাংলাদেশের যাদের সামর্থ্য আছে, তারা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছে। থাইল্যান্ডে কি 100 বার যাচ্ছে না? থাইল্যান্ডে 50-60 বার গেছে, 5 বছরে 10 বছর, এমন মানুষ প্রচুর আছে। হ্যাঁ, ভারতে 1 বছরে 3 বার যাচ্ছে, এমন মানুষ প্রচুর আছে। আপনি যদি পর্যটনের সেই ধরনের ব্যবস্থা দিয়ে দেশের মধ্যে করতে পারেন, তাহলে তারা একবার যাবে, থাইল্যান্ডে একবার যাবে, বা 10 বছর পরে আরেকবার যাবে, ভারতে একবার যাবে, 5 বছর পর আরেকবার যাবে। এখন তো ঘন ঘন যাচ্ছে, এটা তো বন্ধ করা যায়, তাই না? এটা বন্ধ করতে হলে অভ্যন্তরীণ পর্যটনের যে ব্যবস্থা করা যায় করতে হবে। তার বাধাটা কে হয়ে দাঁড়াচ্ছে? জঙ্গিবাদ, মৌলবাদ না? খুলে বলার তো দরকার নেই, এগুলো তো অন্তত আপনারা সবাই বোঝেন। তাহলে দেখুন, যেই জঙ্গিবাদ ভারতে বাংলাদেশিরা যায়, এইটা দেখে আপনার ক্রুদ্ধ হয়, সেই জঙ্গিবাদই কিন্তু ভারতে মানুষ যাওয়ার জন্য দায়ী। এই জঙ্গিগুলো যদি বাংলাদেশে না থাকে, আপনি বাংলাদেশে অনেক কিছু করতে পারবেন, যেগুলো এতটা আকর্ষণীয় হবে যে এই মানুষগুলোকে আবার ভারতে যেতে হবে না। তারা ভারতে যাওয়ার অত উৎসাহ পাবে না। হ্যাঁ, সাইট সিইং এর জন্য গেল, একবার গেল, 2 বার গেল, কেউ কেউ সারা ভারত ঘুরতে চাইবে, সেটাও থাকবে। কিন্তু মোটা দাগে বেশিরভাগ মানুষ কিন্তু আপনি আটক করতে পারবেন, আপনার পর্যটন শিল্প যদি আপনি বিকাশ করেন। বাংলাদেশে পর্যটন শিল্প এখন তো প্রশ্নই আসে না বিকশিত হবার। সাদা কালো ইসলামিক পতাকায় ছেয়ে গেছে না দেশ। তারেক রহমান সাহেব যে এই যে ওই চীন ঘুরে আসলেন, এত এত বিনিয়োগের কথা শোনা যাচ্ছে, 1 টাকা কেউ বিনিয়োগ করবে না এই কালো আর সাদা পতাকার দেশে। ওরাই চায় মানুষ ভারতে না যাক, কিন্তু ওরাই আবার কারণ যে মানুষগুলো ভারতে যাচ্ছে, কারণ ওদের কারণে বাংলাদেশের ভেতর কোনো ধরনের সৃজনশীল কিছু করা যাচ্ছে না, না শিল্পে, না সাহিত্যে, না পর্যটনে, কোথাও করা যাচ্ছে না কিছু। মূল সমস্যাটা
আমাদের এই মৌলবাদ, জঙ্গিবাদ, যারা আসলে দেশটাকে একেবারে শুরু থেকে তারা কিন্তু শাসন করে চলেছে। অর্থাৎ আমরা সবসময় দুইটা শাসনের অধীন ছিলাম বাংলাদেশে। রাজনৈতিক সরকারগুলো মানুষের শরীরটাকে শাসন করেছে, আর বাংলাদেশের ৭১ সালে যারা নিয়াজির হাত ধরে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছিল, তারা মানুষের মন শাসন করেছে। আপনি মনে করতে পারেন যে বাংলাদেশে সবসময় প্যারালেল দুইটা সরকার চলছে। একটা সরকার মানুষের শরীর শাসন করে, আর একটা সরকার শরীরের মন শাসন করে। শরীরের মন শাসন করে সেই অদৃশ্য সরকার, জঙ্গিবাদ, মৌলবাদ, ৭১ স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি, তাদেরকে দেখা যায় না। তারা আবার ওদের মনটাও শাসন করছে। যারা এই যে বিএনপি, আওয়ামী লীগ যেসব সরকার হয়েছে, জাতীয় পার্টি, এদের মনও কিন্তু মৌলবাদ শাসন করেছে, কিন্তু মৌলবাদের মন তো কেউ শাসন করতে পারেনি। এই যে প্যারালেল দুই শাসনের সিস্টেম গড়ে উঠেছে, হ্যাঁ, দ্বৈত শাসন বলতে পারেন। মনকে এক পক্ষ শাসন করে, দেহকে আরেক পক্ষ শাসন করে। এই শাসন ব্যবস্থা তো পৃথিবীতে কোথাও নাই। পৃথিবীতে হলো যারা দেহ শাসন করে তারা মনও শাসন করে। আমাদের যারা দেহ শাসন করে তাদের মন শাসন করার কোনো যোগ্যতা তারা দেখাতে পারেনি, যার ফলে একটা উৎকট, পৃথিবীতে বসবাসের অযোগ্য, সভ্যতা বিমুখ, পশ্চাৎমুখী একটা সমাজ সৃষ্টি হয়েছে, যেখানে কোনো চিন্তা নাই, কিভাবে সৃষ্টিশীল চিন্তা করতে হয় সেটাই তো বাংলাদেশে এখন একেবারে অনুপস্থিত, আর করা যাচ্ছে না। আপনি সৃষ্টিশীল চিন্তা কার মাধ্যমে করবেন? আপনি সলিমুল্লাহ খানের মাধ্যমে করবেন? এরা পুরো জিনিসটাকে শাসন করছে। সেই জায়গায় হস্তক্ষেপ করার মতো দক্ষতা রাজনৈতিক সরকারগুলোর নাই। ফলে যেটা হচ্ছে, মৌলবাদীরা যেটা চায় যে ভারতে বাংলাদেশিদের যাওয়া কমে যাক, বন্ধ হোক, সেটা আরো বেড়ে যাচ্ছে। এই স্বাধীনতা বিরোধী মৌলবাদ শ্রেণীর মানুষের মন শাসন করার ফলে মনগুলা যেভাবে জড়বদ্ধ, চিন্তাহীন, অনুৎপাদনশীল হয়ে গেছে, তার কারণে কিন্তু মানুষ ভারতে যাচ্ছে। কারণ ওই জিনিসগুলো তো মানুষ পছন্দ করে, মানুষ ওগুলো পেলে ওগুলো গ্রহণ করে। নাচ গান, ভারত তার বোম্বাই মিউজিক ইন্ডাস্ট্রি, নাচ গান, সিনেমা দিয়ে পুরো আপনার মিডল ইস্টকে আধিপত্য বিস্তার করে রেখেছে। মিডল ইস্টের এই লোকগুলো, সেখানে তো গান নাচ প্রডিউস হয় না, তারা কি এনজয় করে? এই বোম্বাই নাচ গান এনজয় করে। বাংলাদেশের যে শাসক শ্রেণী অথবা চোরাকারবারি ধনী শ্রেণী আছে, তারাও কিন্তু এই বোম্বাই নাচ গান কনজিউম করে। পাকিস্তানের যে 10 থেকে 20% জমিদার শ্রেণী আছে, তারাও ভারতের বোম্বাই নাচ গান ইন্ডাস্ট্রি কিন্তু আপনার এটা কনজিউম করে। বাংলাদেশের যারা ওয়াজ করে, ওরাও কিন্তু বোম্বাই মিউজিক ইন্ডাস্ট্রিটাকে কনজিউম করে। আপনি দেখবেন যে যারা গান গায়, যে রফিকুল্লাহ আফসারি, আজহারি, তারেক মনোয়ার, এগুলা সবাই বোম্বাই গান গেয়ে ওয়াজ করে। আর যে গান গাইতে পারে না, আমির হামজা, ও বোম্বাই মেয়েদের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, ভারতের দক্ষিণাঞ্চলের অভিনেত্রীদের দিকে তাকিয়ে থাকে, রাশ্মিকা মান্দানা। বর্তমানে বাংলাদেশে বলুন তো, মাদ্রাসাগুলি ছাড়া আর কোথাও কি কোনো বিনোদনের ব্যবস্থা আছে? আপনি মাদ্রাসায় একটা শিক্ষক হয়ে যান, আপনার জন্য অবাধ বিনোদন বা একটা ব্যবস্থা আছে। আপনি শিশুদের, সেখানে ছেলে মেয়ে সবই তো এখন যায়, তাদেরকে রেপ করবেন, এইটা তাদের বিনোদন। মহামারী হয়ে গেছে। এই ছাড়া আর কোথাও কোনো মানুষের কোনো সুষ্ঠু, হ্যাঁ, বিনোদনের ব্যবস্থা আছে? কোথাও নাচের ব্যবস্থা আছে, গানের ব্যবস্থা আছে, সিনেমার ব্যবস্থা আছে, নাটকের ব্যবস্থা আছে? এগুলো তো আপনাদেরকে করতে দিবে না। মাদ্রাসায় রেপ করছে, সেটাকে আপনি হাত দিতে পারবেন না। কিন্তু মাদ্রাসায় যারা রেপ করছে, যারা রেপড হচ্ছে, এরা আবার একসাথে আপনার সমস্ত কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। এই ধরনের একটা কঠিন অবস্থায় ভারতে মানুষ পঙ্গপালের মতো যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু জঙ্গিদের তরফ থেকে দেখলে এটা তাদের জন্য বড়ই একটা দুঃখের বিষয়।
তারা এই স্রোত আটকাতে পারবে না। তারা অবশ্যই এর পক্ষে কিছু বানিয়ে ফেলবে নতুন কথা, কিন্তু বাস্তবতাটা সেটাই রয়ে যাচ্ছে যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা কোনো ক্রমেই কমবে না যত মানুষ ভারতে যাক। আর জঙ্গিরা এটাকে ভারতকে উপকার করছে, এইভাবে এইভাবে তারা পোট্রে করছে। সেটা সত্যতা আছে, কিন্তু সত্যতাটা তো ঘৃণা প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে, ঘৃণাকে আরো শক্তিশালী করার কাজে ব্যবহার করা হচ্ছে। তাদের তো কোনো সক্ষমতা নাই যে বিপরীতে ভারত যে ধরনের প্রোডাক্টের ব্যবস্থা করে, সেই প্রোডাক্ট আমরা বাংলাদেশে উৎপাদন করে আমাদের দেশে মানুষকে দেই, ফলে মানুষ কম ভারতে যাবে, আমাদের অর্থনৈতিক উন্নয়নও হবে। ভারত যদি সহজে চায় যে বাংলাদেশ এইভাবেই থাকুক, সেটা তারা চাইতে পারে, কিন্তু আমাদেরকে তো চাইতে হবে যে না, আমরা আমাদের অবস্থার উন্নতি করব। সেটা করতে হলে তো সবার আগে জঙ্গিবাদটাকে মোকাবেলা করতে হবে।